নমস্কার, আমি ভাস্বতী। খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা 40টি তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পরিবর্তনের পরিবর্তন, পার্কস্ট্রিট কাণ্ড সরিয়ে দেওয়া এবং দময়ন্তীর হাতেই রাজ্যের নারী সুরক্ষার ভার। এখনই কোনো কড়া পদক্ষেপ নয়, জাহাঙ্গীরের মামলায় বলল কলকাতা হাইকোর্ট। এফআইআর হতেই এবার হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। খালিদের জামিন খারিজের সিদ্ধান্ত ভুল ছিল, নিজের রায়ের সমালোচনা সুপ্রিম কোর্টের। আপনাদের ভাই পাশে থাকবে, একটা নম্বর দিয়ে যাব, ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে কি বার্তা মুখ্যমন্ত্রীর। মাথাভাঙায় গ্রেপ্তার তৃণমূলের কাউন্সিলর, বললেন নতুন সরকারের উপহার পেলাম। শুভেন্দুর আত্মসহায়ক খুনে সুদূর উত্তরপ্রদেশের টোল প্লাজা থেকে আটক করা হলো যুবককে, সিটের পর সিবিআই এর প্রথম পদক্ষেপ। পঞ্চায়েত সম্মেলন করতে আবাসের টাকা থেকে কাটমানি, ঘেরাও তৃণমূল নেতারা, পুলিশের হাতে আটক 2। বিরোধী দল হলেও দেওয়া হয়নি মর্যাদা, বিধানসভা সচিবালয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে আরটিআই তৃণমূলের শোভনদেবের। 2021 সালে ভোট পরবর্তী হিংসা, পুলিশের 181টি নতুন এফআইআর, খুলেছে মীমাংসা হয়ে যাওয়া মামলার ফাইলও। অনুমতি ছাড়াই মাঠে নেমে মেসিকে ঘিরে ধরেছিলেন, এবার অপরূপদের বিরুদ্ধে এফআইআর শতদ্রুর। রাজস্থানে ভয় দেখিয়ে বছরের পর বছর গণধর্ষণ, বিজেপি শাসিত রাজ্যে বিচার না পেয়ে আত্মঘাতী 2 বোন। 32,000 চাকরি বাতিল মামলা গ্রহণ করে কি বলল সুপ্রিম কোর্ট। কেশপুরে বিজেপির উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা। শপথ গ্রহণ শেষে হ্যামিল্টনগঞ্জে বিশাল লামাকে ঘিরে বিজেপির বিজয় উচ্ছ্বাস। বাংলায় বন্ধ হচ্ছে ধর্মীয় সহায়তামূলক ভাতা, ঘোষণা হতেই সরকারের কাছে বড় আবেদন বিকাশ রঞ্জনের। ক্ষমতা যেতেই কি আইনের ভয়, পাঁচিল টপকে উধাও তৃণমূল বিধায়ক, বকখালির গোপন আস্তানা থেকে পাকড়াও যুবরাজ। মুর্শিদাবাদে তোলপাড়, মাঝরাতে প্রাক্তন তৃণমূল নেতার বাড়িতে পুলিশের সার্জিক্যাল স্ট্রাইক, কি মিলল জানেন। তপসিয়ায় বাইকে ধাক্কা, স্যাটেল বাসের পথেই প্রাণ হারালেন এক আরোহী, আহত আরো 2। বাংলার অবস্থা জম্মু কাশ্মীরের থেকেও খারাপ, হাওড়ায় উচ্ছেদ নিয়ে তোপ দিলীপের। স্বাস্থ্য দপ্তরের পদ থেকে বরখাস্ত নির্মল মাঝি, রাজ্যপাটে পালাবদল হতেই কড়া পদক্ষেপ সরকারের। ঘুরে দাঁড়াবে দল, কাজ করবে মানুষের আস্থা ফেরানোর বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিজের বুথেই হার মমতার, ও রাজনৈতিক কেরিয়ার শেষ, ক্যামাক স্ট্রিটে বললেন মুখ্যমন্ত্রী। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। 14 বছর আগে তার দৃঢ় অবস্থান থেকেছিল রাজ্যবাসী, তাতে ক্ষুণ্ণ হয়েছিল তৎকালীন সরকার। তার জেরে কম গুরুত্বপূর্ণ পদে পাঠানো হয়েছিল তাকে। বাংলার শাসক বদল হতেই গুরুত্ব বাড়ল কলকাতা পুলিশের প্রথম মহিলা গোয়েন্দা প্রধান দময়ন্তী সেনের। 1996 ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের এই আইপিএস অফিসারকে বড় দায়িত্ব দিল বর্তমান বিজেপির সরকার। বিগত কয়েক বছরে বাংলায় নারী নির্যাতনের ঘটনা খতিয়ে দেখতে যে কমিশন গঠন করা হয়েছে, তার সদ্য সচিব করা হয়েছে আইপিএস দময়ন্তীকে। এমনকি সোমবার এই কমিশনের কথা ঘোষণার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দময়ন্তীকে বাংলার অত্যন্ত জনপ্রিয় আইপিএস অফিসার বলে উল্লেখ করেন। তৃণমূল আমলে গুরুত্ব কমেছিল দময়ন্তীর জন্ম 1970 সালে। অর্থনীতিতে স্নাতকোত্তর পাশ করেন। মাত্র 26 বছর বয়সে আইপিএস অফিসার হন। 2010 সালে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদে ছিলেন দময়ন্তী। তিনি লালবাজারের প্রথম মহিলা গোয়েন্দা প্রধান। 2011 সালে বাংলায় সরকার বদল হয়, বামেদের হটিয়ে ক্ষমতায় আসে তৃণমূল। আর 2012 সালে পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডের তদন্ত ঘিরেই তৎকালীন সরকারের সঙ্গে কার্যত সংঘাতে বাঁধে এই আইপিএস অফিসারের। 2012 সালে পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই ঘটনায় যেভাবে কম সময়ের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তাতে চর্চায় উঠে আসে এই আইপিএস অফিসারের নাম। তদন্তে সাফল্য আসার পরেও তাকে সরতে হয় কলকাতা পুলিশ থেকে। কয়েক মাসের মধ্যেই ব্যারাকপুর পুলিশ ট্রেনিং স্কুলে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদে নিযুক্ত হন তিনি। সেখান থেকে দার্জিলিংয়ের ডিআইজি রেঞ্জে বদলি করা হয় দময়ন্তী সেনকে। তারপরে তাকে পাঠানো হয় সিআইডিতে, সেখানে ডিআইজি পদে কর্মরত ছিলেন তিনি। এরপর 2019 সালে ফেরেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার হয়ে। বর্তমানে আইপিএস দময়ন্তী সেন এডিজির পদে রয়েছেন। সেই দময়ন্তী সেনের গুরুত্ব বাড়ল নতুন সরকারের আমলে। এদিন নবান্নে 2টি কমিশনের গঠনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে কমিশন, অন্যটি বিগত কয়েক বছরে নারী নির্যাতন নিয়ে কমিশন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার সময় সেখানে ছিলেন আইপিএস দময়ন্তী সেন। তার পরিচয় দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের আইপিএস, বাংলার অত্যন্ত জনপ্রিয় আইপিএস অফিসার দময়ন্তী সেন। বাংলার সেই জনপ্রিয় আইপিএস দময়ন্তীর গুরুত্ব বাড়ল। তাকে নারী নির্যাতন নিয়ে কমিশনের সদ্য সচিব করার কথা জানালেন মুখ্যমন্ত্রী। কেউ বলছেন সরকারের বদলে উত্তরণ হলে দুঁদে আইপিএস অফিসার দময়ন্তীর। এরপর আর কোন দায়িত্বে আসেন
আসেন তিনি, সেটাই এখন দেখার বিষয়। স্বস্তি পেলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। রক্ষা কবচের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তার অভিযোগে বেশ কয়েকটি মিথ্যা এফআইআর দায়ের করা হয়েছে। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আবেদন করে মামলা করেছিলেন জাহাঙ্গীর। হাইকোর্টের নির্দেশ, আগামী 26শে মে পর্যন্ত জাহাঙ্গীরের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, তবে সব রকমের সহযোগিতা করতে হবে তাকে। তদন্তের ওপরে কোনো রকম স্থগিতাদেশ নয়, জানালো আদালত। সেই কয়টি মামলা ইতিমধ্যেই দায়ের হয়েছে, শুধুমাত্র সেই কয়টি মামলাতে কোনো পদক্ষেপ করবে না পুলিশ, তবে নির্বাচন কমিশনের জারি করা গাইডলাইন মেনে চলতে হবে জাহাঙ্গীর খানকে। ভোটার বা অন্য কাউকে হুমকি দিতে পারবেন না তিনি। জাহাঙ্গীর খানের হয়ে এদিন মামলা লড়েন আইনজীবী কিশোর দত্ত। আদালতের সওয়াল, মামলার পর মামলা দায়ের করেছে পুলিশ। দায়ের হওয়া মামলা থেকে বাঁচতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মামলার প্রসঙ্গ উল্লেখ্য জাহাঙ্গীরের। 2021 সালে তৎকালীন বিরোধী দলনেতাকে রক্ষা কবচ দিয়েছিল আদালত। জাহাঙ্গীরের আবেদন, আমার বিরুদ্ধে কয়টি মামলা দায়ের আছে সেটা জানানো হোক। 9 বছরের পুরনো ঘটনা নিয়ে মামলা দায়ের হচ্ছে। একদিনের মধ্যে 3টি মামলা দায়ের হয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে এফআইআর দায়ের করেছে পুলিশ। এরপরে রাজ্যের সওয়াল, নির্বাচনের দিন এই জাহাঙ্গীর খান এবং তার অনুগামীরা কি ঘটনা ঘটিয়েছে সেটা দেখুন দয়া করে। জাহাঙ্গীর ভোটারদের ভয় দেখিয়েছেন, বুথ দখল করেছেন এবং ব্যালট বিকৃত করেছেন। তাই নির্বাচন কমিশন বাধ্য হয়ে নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচন করার নির্দেশ দিয়েছে। এরপরেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, নির্বাচন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, ফলে গণতান্ত্রিক ব্যবস্থায় মামলাকারীকে নির্বাচনে অংশ নিতে হয়। 26শে মে এই মামলার পরবর্তী শুনানি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এফআইআর খারিজ করার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক। বিধাননগর সাইবার সেলে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সেই এফআইআর খারিজের আবেদন জানিয়েছেন অভিষেক। একাধিক জায়গায় অভিষেক যে সমস্ত বক্তব্য রেখেছেন সেগুলির লিঙ্ক তুলে ধরে অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে মোট 5টি ধারায় এফআইআর করা হয়। সেই এফআইআর খারিজ করার আবেদন জানিয়ে আদালতে গিয়েছিলেন অভিষেক। গত 5ই মে বাগুইআটি থানায় অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। কোন কোন ধারায় এফআইআর করা হয়েছে? ভারতীয় ন্যায় সংহিতার 192 ধারা, জামিনযোগ্য, দাঙ্গার উদ্দেশ্যে উস্কানি দেওয়ার অভিযোগ। 196 ধারা, জামিন অযোগ্য, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি নষ্ট করে ঘৃণা ছড়ানো। 351 2 ধারা, জামিন অযোগ্য, মৃত্যুর ভয় দেখানো, হুমকি দিয়ে মানুষের সম্মান এবং সম্প্রীতি নষ্ট করা। 353 1 ধারা, জামিনযোগ্য, মিথ্যা বিভ্রান্তিকর বক্তব্য এবং গুজব ছড়ানো। জনপ্রতিনিধিত্ব আইনের 123 2, 125 ধারা প্রয়োগ করা হয়েছে। নির্বাচনের প্রচারে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে মানুষ এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে চাপ তৈরি করা। জামিন খারিজের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, এবার নিজেই সেই নির্দেশের সমালোচনা করল শীর্ষ আদালত। সম্প্রতি ছাত্রনেতা উমর খালিদের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট, কিন্তু সেই সিদ্ধান্ত ভুল ছিল। উমরদের ক্ষেত্রে যথাযথভাবে আদালতের রায় মানা হয়নি। বিচারপতি বি.ভি. নাগরাত্না এবং বিচারপতি ভূঁইয়ার একটি বেঞ্চ জানিয়েছে, ইউপিএর অধীনে থাকা মামলাগুলির ক্ষেত্রে জামিন নিয়ম, জেল ব্যতিক্রম। এই নীতিটি প্রযোজ্য থাকবে। 2020 সালে দিল্লি অশান্তির অভিযোগে সেপ্টেম্বর মাস থেকে জেলে বন্দী রয়েছেন উমর। অন্যদিকে চলতি বছরের জানুয়ারিতে খালিদের জামিন খারিজ করে দেওয়া হয়েছে। কিছুদিন আগে এপ্রিলেও জামিন মঞ্জুর করেনি সুপ্রিম কোর্ট। উমরদের ক্ষেত্রে যথাযথভাবে আদালতের রায় মানা হয়নি। বিচারপতি বি.ভি. নাগরাত্না এবং বিচারপতি ভূঁইয়ার একটি বেঞ্চ জানিয়েছে, ইউপিএর অধীনে থাকা মামলাগুলির ক্ষেত্রে জামিনই নিয়ম, জেল ব্যতিক্রম। এই নীতিটি প্রযোজ্য থাকবে। 2020 সালে দিল্লিতে অশান্তির অভিযোগে সেপ্টেম্বর মাস থেকে জেলে বন্দী রয়েছেন উমর। চলতি বছরের জানুয়ারিতে খালিদের জামিন খারিজ করে দেওয়া হয়েছে। কিছুদিন আগে এপ্রিলেও জামিন মঞ্জুর করেনি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট 2021 সালে ইউনিয়ন অফ ইন্ডিয়া বনাম কে.এ. নাজিব মামলায় একটি যুগান্তকারী রায় জানিয়েছিল, দ্রুত বিচার পাওয়ার মৌলিক অধিকার লঙ্ঘিত হলে তা ইউপিএ মামলায় সাংবিধানিক আদালতের জামিন মঞ্জুর করতে পারে। খালিদের জামিনের আবেদন প্রত্যাখ্যান করার সময় যথাযথভাবে সেই নিয়ম প্রয়োগ করা হয়নি। বিচারপতি ভূঁইয়া বলেন, কম সদস্যের বেঞ্চে দেওয়া রায় বেশি সদস্যের বেঞ্চে ঘোষিত আইন দ্বারা নিয়ন্ত্রিত থাকে। এই ধরনের বাধ্যতামূলক নজির অবশ্যই অনুসরণ করতে হবে, অথবা সন্দেহ হলে বিষয়টি বৃহত্তর বেঞ্চে পাঠাতে হবে। একটি ছোট বেঞ্চ বৃহত্তর বেঞ্চের সিদ্ধান্তকে দুর্বল করতে বা এড়িয়ে যেতে বা অগ্রাহ্য করতে পারে না। তিনি মূলত জানুয়ারিতে খালিদের জামিন নাম মঞ্জুর করায় 2 বিচারপতির বেঞ্চের কথা উল্লেখ করেছিলেন। উল্লেখ্য, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্রনেতা কর্মী খালিদ। তাকে 2020 সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে 2020 সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়েছিল। দিল্লি পুলিশ তার বিরুদ্ধে সিএএ বিরোধী বিক্ষোভ চলাকালীন উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগ আনে এবং দাবি করেছিলেন যে তিনি একটি পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ ছিলেন। ক্যামাক স্ট্রিটে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে বাসিন্দাদের আশ্বাস দিয়েছেন, তিনি বলেছেন, আপনাদের ভাই পাশে থাকবে, ফোন নম্বর দিয়ে যাব, বুথ অনুযায়ী গণনা হবে, তারপর তো আমাদের উপর অত্যাচার হবে, কি হবে আমাদের? আমি বলেছিলাম তৃণমূল কংগ্রেসকে এবার পশ্চিমবঙ্গের মানুষ উপড়ে ফেলবে,
কি ভাইয়ের কথা মিলেছে তো? 4 তারিখ থেকে এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই তো? আমি মুখ্যমন্ত্রী, পুরো প্রদেশের দায়িত্ব আমার কাঁধে। কিন্তু ভবানীপুরে বিগত 15 বছরে আপনারা বুঝতে পারেননি বিধায়ক কেমন হয়, তার কাজ কি। এবার পারবেন, কারণ আপনাদের ভাই বিধায়ক হয়েছে। আপনাদের পাশে থাকবে এই বিধায়ক। একটা ওয়ার্ডে আমি অফিস করব না, ওয়ার্ড নাম্বার 77 করব না, পরে ভেবে দেখব। ওনারা আমারই জনতা, কিন্তু বাকি 7টা ওয়ার্ডে 7টা এমএলএ অফিস আগামী 1 মাসের মধ্যে চালু করে দেব। এখনো পর্যন্ত প্রদেশের দায়িত্ব আমার কাঁধে, কিন্তু ভবানীপুরে বিগত 15 বছরে আপনারা বুঝতে পারেননি বিধায়ক কেমন হয়, তার কাজ আসলে কি। এবার পারবেন, কারণ আপনাদের ভাই বিধায়ক হয়েছে। আপনাদের পাশে থাকবে এই বিধায়ক। একটা ওয়ার্ডে আমি অফিস করব না, ওয়ার্ড নাম্বার 77 করব না, পরে ভেবে দেখব। ওনারা আমারই জনতা, কিন্তু বাকি 7টা ওয়ার্ডে 7টা এমএলএ অফিস আগামী 1 মাসের মধ্যে চালু করে দেব। কোনো অসুবিধা হলে আমি আপনাদের কাছে এসে একটা ডেডিকেটেড নাম্বার মেল আইডি করে দেব। কেউ অন্যায়ভাবে কিছু বললে শুধু আমার কাছে একটা খবর পৌঁছে দিন। যে সমস্ত জায়গায় বিজেপির সরকার রয়েছে সেখানে সিন্ডিকেট রাজ, তোলাবাজি, কাটমানি, গুন্ডা ভাতা, জুলুম এসব নেই, ভবানীপুরেও থাকবে না। আপনারা ভালো করে কাজ করুন। এদিন ভবানীপুরের মানুষদের জন্য এই বার্তাই দিয়েছেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। মাথাভাঙার তৃণমূল কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়াকে গ্রেপ্তার করল মাথাভাঙা থানার পুলিশ। রবিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় 12টা নাগাদ মাথাভাঙা শহরের দক্ষিণপাড়া এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে তোলাবাজি, 2021 সালে ভোট পরবর্তী হিংসায় জড়ানো সহ একাধিক মামলা রয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারির পর চন্দ্রশেখর রায় বসুনিয়া বলেন, নতুন সরকার উপহার পেলাম। 2021-2024 সালে ভোটের পরে নাকি ভাঙচুর হয়েছে, সেই মামলায় আমাকে গ্রেপ্তার করেছে, যদিও সেই ঘটনায় তিনি যুক্ত ছিলেন না বলে দাবি করেছেন। কোথাও তোলাবাজি, কোথাও হুমকি, মারধরের অভিযোগ। পালাবদলের পরেই একাধিক জেলা থেকে পরপর গ্রেপ্তার হচ্ছেন তৃণমূল নেতারা। সেই তালিকায় রয়েছেন তৃণমূল কাউন্সিলর, তেমনই রয়েছেন পঞ্চায়েত প্রধান। সরকার বদলাচ্ছে পরিস্থিতি। এই আবহে নানান অভিযোগ পুলিশের জালে ধরা পড়েছেন একের পর এক তৃণমূল নেতা। হুমকি, গালিগালাজ, এমনকি কলার ধরে টানা হেঁচড়া, চূড়ান্ত হেনস্থা অভিযোগ। ভোটের আগে দাদাগিরি করতে দেখা যেত হুগলির বৈদ্যবাটি পুরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজু পারুই ওরফে চন্ডেকে। ভাইরাল হয়েছে সেই রকমই কিছু ভিডিও। গ্রেপ্তারির পর চন্দ্রশেখর রায় বসুনিয়া বলেন, নতুন সরকারের উপহার পেলাম। 2021-2024 সালে ভোটের পরে নাকি বাড়ি ভাঙচুর হয়েছে, সেই মামলায় আমাকে গ্রেপ্তার করেছে, যদিও সেই সমস্ত ঘটনায় তিনি যুক্ত ছিলেন না বলেই দাবি করেছেন। কোথাও তোলাবাজি, কোথাও হুমকি, মারধরের অভিযোগ। পালাবদলের পরেই একাধিক জেলা থেকে পরপর গ্রেপ্তার হচ্ছেন তৃণমূলের নেতারা। সেই তালিকায় যেমন রয়েছেন তৃণমূলের কাউন্সিলর, তেমনই রয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। সরকার বদলাচ্ছে পরিস্থিতি। এই আবহে নানান অভিযোগ পুলিশের জালে ধরা পড়েছেন একের পর এক তৃণমূল নেতা। হুমকি, গালিগালাজ, এমনকি কলার ধরে টানা হেঁচড়া, চূড়ান্ত হেনস্থা অভিযোগ। ভোটের আগে দাদাগিরি করতে দেখা যেত হুগলির বৈদ্যবাটি পুরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজু পারুই ওরফে চন্ডেকে। ভাইরাল হয়েছে সেরকমই কিছু ভিডিও। রাজ্যে পালাবদল হতে সেই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দ্বিতীয় দফা ভোটের আগে 26 এপ্রিল অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় কিছু বিজেপির কর্মীদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় তার। এরপরই দেখা যায় বিজেপির কর্মীদের গালিগালাজের পাশাপাশি কলার ধরে টানা হেঁচড়া, এমনকি একাধিকবার মারছেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে বিষয় নিজের ফেসবুকে এই ভিডিও পোস্ট করেন তৃণমূল কাউন্সিলর। পরে তা ভাইরাল হয়। এরপরে বিজেপি অভিযোগ জানালে তাকে শ্রীরামপুর থানায় ডাকা হয়। দ্বিতীয় দফা ভোটের আগে 26 এপ্রিল অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় কিছু বিজেপি কর্মীর সঙ্গে তর্কাতর্কি শুরু হয় তার। এরপরেই দেখা যায় বিজেপির কর্মীদের গালিগালাজের পাশাপাশি কলার ধরে টানা হেঁচড়া, এমনকি একাধিকবার ধাক্কা মারছেন তিনি। তাৎপর্যপূর্ণ বিষয়, নিজেই ফেসবুকে এই ভিডিও পোস্ট করেন তৃণমূলের কাউন্সিলর। একাধিকবার ধাক্কা মারছেন তিনি, অন্যদিকে তা পরে ভাইরাল হয়। এরপর বিজেপি অভিযোগ জানালে তাকে শ্রীরামপুর থানায় ডাকা হয়, তবে তখন তাকে গ্রেপ্তার করেনি পুলিশ। পালাবদলের পর শনিবার বিজেপির তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হলে তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করে শ্রীরামপুর থানা। অন্যদিকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কৃষ্ণনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা সরজিৎ বিশ্বাস। শনিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। তোলাবাজি, হুমকি, মারধর সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে হুগলির তৃণমূল নেতা এবং পঞ্চায়েত প্রধান রাজদীপ দেকে। তিনি তৃণমূল পরিচালিত কামারপুকুর পঞ্চায়েতের প্রধান। স্থানীয় সূত্রে দাবি, তারকেশ্বরে পরাজিত তৃণমূল প্রার্থী রমেন্দু সিংহ রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি।
বিধানসভা ভোটের ফল বেরোনোর ঠিক দুদিন পর গত 6 মে রাতে উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের রাস্তায় এলোপাতাড়ি গুলি চালিয়ে খুন করা হয় শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে। শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনে জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে সিবিআই। সোমবার উত্তরপ্রদেশের একটি টোল প্লাজা থেকে অভিযুক্তকে ধরেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। জানা গিয়েছে, দিল্লি হয়ে অন্যত্র পালানোর পরিকল্পনা নিয়েছিলেন তিনি। সিবিআই সূত্রে খবর, অভিযুক্তের নাম রাজকুমার সিংহ, উত্তরপ্রদেশের বালিয়াড়ার বাসিন্দা তিনি। উত্তরপ্রদেশ পুলিশ এবং সিবিআই এর যৌথ অভিযান হয়েছিল রবিবার। দিল্লির স্বরূপনগরের একটি বাড়িতে হানা দিয়েছিল তারা, কিন্তু রাজকুমারের নাগাল পাওয়া যায়নি। সোমবার হরিদ্বার থেকে দিল্লি হাইওয়ের একটি টোল প্লাজায় ছপারের অভিযুক্তকে ধরা হয়। জায়গাটি মুজাফফরপুর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। দিল্লি হরিদ্বারে ওই ব্যক্তি পালাচ্ছিলেন বলে মনে করা হচ্ছে। বিধানসভা ভোটের ফল বেরোনোর ঠিক দুদিন আগে গত 6 মে উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের রাস্তায় এলোপাতাড়ি গুলি চালিয়ে খুন করা হয় শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে। শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনে জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে সিবিআই। সোমবার উত্তরপ্রদেশের একটি টোল প্লাজা থেকে অভিযুক্তকে ধরেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। জানা গিয়েছে, দিল্লি হয়ে অন্যত্র পালানোর পরিকল্পনা নিয়েছিলেন তিনি। সিবিআই সূত্রে খবর, অভিযুক্তের নাম রাজকুমার সিংহ, উত্তরপ্রদেশের বালিয়াড়ার বাসিন্দা তিনি। উত্তরপ্রদেশ পুলিশ এবং সিবিআই এর যৌথ অভিযান চলেছিল রবিবার। দিল্লির স্বরূপনগরের একটি বাড়িতে হানা দিয়েছিল তারা, কিন্তু রাজকুমারের নাগাল পাওয়া যায়নি। সোমবার হরিদ্বার থেকে দিল্লি হাইওয়ের একটি টোল প্লাজার কাছে ছপারে অভিযুক্তকে ধরা হয়। জায়গাটি মুজাফফরপুর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। দিল্লি হরিদ্বার হয়ে ওই ব্যক্তি পালাচ্ছিলেন বলেই মনে করা হচ্ছে। চন্দ্রনাথের খুনের মামলায় রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল মোট 3 জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে মায়াঙ্ক এবং রাজ সিংহকে জেরা করে রাজকুমারের নাম পাওয়া যায় বলে সিবিআই সূত্রে খবর। বিধানসভা ভোটের ফল বেরোনোর ঠিক দুদিন আগে গত 6 মে উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের রাস্তায় এলোপাতাড়ি গুলি চালিয়ে খুন করা হয় শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে। রবিবার চন্দ্রনাথের শ্রাদ্ধ অনুষ্ঠানে তার বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের রাস্তায় এলোপাতাড়ি গুলি চালিয়ে তাকে খুন করা হয়। গাড়িতে চালকের পাশের আসনে বসেছিলেন চন্দ্রনাথ। চালকও জখম হন গুলিতে। বাইকে করে এসে তাদের গুলি করে পালান আততায়ীরা। কিছুক্ষণের মধ্যে চন্দ্রনাথকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসকেরা শুভেন্দুর আত্মসহায়ককে মৃত ঘোষণা করেন। ঘটনাক্রমে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন শুভেন্দু। অন্যদিকে চন্দ্রনাথের খুনের তদন্তে রাজ্য পুলিশ সিট গঠন করে সুদূর উত্তরপ্রদেশ থেকে 2 জন এবং বক্সার থেকে এক শার্প শুটারকে গ্রেপ্তার করে। রবিবার চন্দ্রনাথের শ্রাদ্ধানুষ্ঠানে তার বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। পুত্রহানা হাসিরানী রথকে তিনি কথা দেন, খুনের বিচার হবে। হাসিরানী জানান, মুখ্যমন্ত্রীর উপর তার ভরসা আছে। সিবিআই তদন্ত করছে, আশা করছেন ছেলের খুনের বিচার পাবেনি। চবিহার 1 নম্বর ব্লকের ঘুঘুরমারি গ্রাম পঞ্চায়েতের গাংলালের কুঠি এলাকায় আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে 2 থেকে 5,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ। কিছু দাও তবেই কিছু পাবে। সরকারি প্রকল্পে বাড়ি পাওয়ার জন্য স্থানীয় নেতাদের কাছে এই কথাই শুনতে হচ্ছে গরিব গ্রামবাসীদের। অভিযোগ, আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য উপভোক্তা প্রতি যেমন খুশি টাকা তুলেছে কোচবিহার 1 নম্বর ব্লকের তৃণমূলের বুথ সভাপতি এবং পঞ্চায়েতের সদস্যা। সোমবার ওই 2 জনকে আটক করেছে পুলিশ, যদিও তাতে ক্ষোভ প্রশমন হয়নি। টাকা ফেরত চেয়ে পোস্টার হাতে বারবার হয়েছেন গ্রামবাসীরা। কোচবিহার 1 নম্বর ব্লকের ঘুঘুরমারি গ্রাম পঞ্চায়েতের গাংলালের কুঠি এলাকায় আবাস যোজনার উপভোক্তাদের থেকে 2,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, বুথ সভাপতি এবং পঞ্চায়েত সদস্যা সম্মেলন করার নামে আবাস যোজনায় ঘর পেয়েছেন এমন উপভোক্তাদের কাছ থেকে টাকা তুলেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী, তারা কেন্দ্রীয় বাহিনীকেও যেতে হয়। অন্যদিকে বাড়ি দেওয়ার জন্য যে কাটমানি তোলা হয়েছে সেই কথা স্বীকার করে নিয়েছেন বুথ সভাপতি প্রতাপ চন্দ্র। তবে তিনি দায় চাপান নেতৃত্বের ঘাড়ে। ওই তৃণমূল নেতা বলেন, নির্বাচনে 3 মাস আগে আমাকে বুথ সভাপতি করা হয়েছে। দলের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল এলাকায় পঞ্চায়েত সম্মেলন করতে হবে, তার খরচ জোগাড় করা। আবাস যোজনায় বাড়ি পেয়েছিলেন, তাদের কাছ থেকে টাকা তোলারও নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মোতাবেক কারোর কাছ থেকে 1,000, কারোর কাছ থেকে 5,000 টাকা তোলা হয়েছে। যদিও কাটমানির অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েতের সদস্য সেলিনা। তিনি বলেন, আমার হাতে কেউ কোনো টাকা দেয়নি, গ্রামের মানুষ বিক্ষোভ দেখাতেই পারেন। পাল্টা গ্রামবাসীদের তরফে বিষ্ণুপদ ভৌমিকের অভিযোগ, 158 নম্বর বুথ সভাপতি এবং পঞ্চায়েতের সদস্যা আবাসের টাকা অ্যাকাউন্টে ঢোকার পর থেকে কারোর কাছ থেকে 2,000, কারোর কাছ থেকে 5,000 টাকা জবরদস্তি করে আদায় করছেন। তিনি বলেন, আমরা চাই সেই টাকা ফেরত দেওয়া হোক। সেই দাবিতে আমরা আজ ওদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছি। এই ছিল আজকে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ভাস্বতী আবারও ফিরে আসবো আগামী পর্বের নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।